রাইকে নতুন জীবন ফিরিয়ে দিতে এবার স্রোত সার্থকের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে বাড়ি যাওয়া মাত্রই সার্থককে স্রোত বলতে থাকে যে সার্থক, তোমার কি আদৌ সত্যিই মনে হয় যে আমরা যে কথাটা ভাবছি বা যে সিদ্ধান্তটা নিতে চলেছি সেই সিদ্ধান্তটা আমাদের সকলের জন্য ভালো হবে? কারণ এমনটাও তো হতে পারে যে আমি প্রেগনেন্ট হওয়ার পর বাপির এটাতে আপত্তি থাকতে পারে যে বাপির বংশধর কেন রাই দিদিভাইয়ের কাছে বড় হবে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কোনো মতেই চাই না যে শুধু শুধু খামাখা এই সন্তানটাকে নিয়ে কোনো রকম কোনো অশান্তি হোক। কারণ এমনিতেই যথেষ্ট পরিমাণে আমি অশান্তিতে ভুগছি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তোমার কি আদৌ মনে হয়? কারণ বাপি যেরকম তোমাকে নিজের মেয়ে বলে ভাবে, সে মনে প্রাণে রায় দিদিভাইকেও ততটাই নিজের মেয়ে বলেই ভাবে। তাই নিজের মেয়ের যেটাতে ভালো হবে নিশ্চয়ই বাপি সেটাতে কোনো মতে আপত্তি করবে না। এবং তাতেও তোমার যদি কোনো রকম কোনো আপত্তি থেকে থাকে তাহলে বরঞ্চ বাপির কাছে গিয়ে আমরা না হয় কথাটা বলি। ঠিক সেই মুহূর্তে সার্থককে বাবার কাছে গিয়ে যখন স্রোত সার্থক এই কথাটা তুলে ধরে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা বলতে থাকে যে অতি উত্তম সিদ্ধান্ত নিয়েছো তোমরা। কারণ আর যাই হোক না কেন, মায়ের কাছে সন্তানটা বড় হোক বা মাসির কাছে বড় হোক, কথা তো একই, মায়ের স্নেহই তো বাচ্চা। আর এখানে তো আমাদের বলা যেতে পারে যে বংশধর যথেষ্ট পরিমাণ ভাগ্যবান যে সে দুটো মার স্নেহ পাবে। ঠিক সেই মুদে স্রোত বলতে থাকে কিন্তু বাপি এই সিদ্ধান্তের ফলে কিন্তু আমাদের সন্তানটা কোনো মতে আমাদের বাড়িতে আর থাকবে না। সে কিন্তু সম্পূর্ণরূপে রায় দিদিভাইয়ের কাছে চলে যাবে এবং রায় দিদিভাইয়ের কাছেই থাকবে, সেখানেই সে তার মানুষ হওয়া হবে। ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে তাতে কী বলো তো, সে যেখানেই বড় হোক না কেন সে যাতে বড় হয়ে মানুষের মতন মানুষ হয় সেটাই আমি চাই। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি মাঝখান থেকে ফোন কেটে বলতে থাকে যে দাদা, আমি কিন্তু এই বিষয়ে একদমই তোমাদের সাথে একমত না। কারণ আর যাই হোক না কেন, স্রোত সার্থকের ঘর আলো করে এরকম একটা ফুটফুটে সন্তান আসবে, আর সেই সন্তানটাকে হওয়া মাত্রই স্রোতরা রায়ের হাতে তুলে দিবে। তারপরে এটার কি গ্যারেন্টি আছে যে রায়ের কাছ থেকে সেই সন্তানটাকেও নীলাঞ্জনা কেড়ে নেওয়ার চেষ্টা করবে না বলো তো? তাতে করে তো দুজন মাই আরও বেশি কষ্ট পাবে। এরপর যদি স্রোতেরও কোনো রকম কোনো বেহাল দশা হয়ে যায় বা স্রোতও যদি ট্রমাটাইজ হয়ে রায়ের মতন অবস্থায় চলে যায়, তখন সার্থক কী নিয়ে বাঁচবে বলো তো? রায়ের উপর থেকে মুখ ফিরিয়ে না হয় অনির্বাণ নতুন জীবন শুরু করতে পেরেছে, তাও আবার নীলাঞ্জনাকে নিয়ে। কিন্তু সার্থক কি আর আদৌ সেটা পারবে বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থক ওর পিসিমণিকে বলতে থাকে যে দেখো পিসিমণি, আমি বুঝতে পারছি যে তোমার মেন কনসার্নটা ঠিক কী। তুমি নিশ্চয়ই কোনো মতে এটা মেনে নিতে পারছো না যে আমাদের বংশের প্রথম সন্তান এইখান থেকে অনেকটা দূরে চলে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের সন্তানটাকে বড় করে তোলা এবং রায় দিদিভাইকে সুস্থ করে তোলা। তাহলে এক ঢিলে যদি দুই পাখি আমরা মারতে পারি তাতে কিসের এত আপত্তি? তুমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে পিসিমণি, আমি বুঝতে পারছি যে তোমার কোনো মতেই মন সায় দিচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও তুমি একবার ভেবে দেখো তো যে যে শখটা রায় দিদিভাই পেয়েছে সেই শখ থেকে রায় দিদিভাইকে বের করে আনার একটা মাত্র উপায় আছে, সেটা হলো কি আমার প্রেগনেন্সি। ঠিক সেই মধ্যে সাথে তো পিসিমণি বলতে থাকে যে তোমাদের যদি এটাই মনে হয়ে থাকে তাহলে বরঞ্চ এটাই করো, কারণ তোমাদের ডিসিশনের মধ্যে হস্তক্ষেপ করার সেই সাধ্য কি আদৌ আমার আছে? অন্যদিকে সার্থকের পিসিমণির আপত্তি থাকা সত্ত্বেও স্রোতকে সার্থক আশ্বাস দিয়ে বলতে থাকে যে সার্থক সব সময় তোমার পরিবারের পাশে আছে এবং সর্বক্ষণ আমি সকল কিছু দিয়ে সহযোগিতা করতে রাজি আছি স্রোত। তাই তুমি একদম টেনশন না করে নিঃসন্দেহে তুমি প্রেগনেন্সিটা নিয়ে নাও। আমি তোমাকে বলছি যে তোমার এই সময় আমি পাশে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।